আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে সেন্টেন্স। প্রথমত আমরা জানবো যে কাদেরকে আমরা সেন্টেন্স বলবো। সেন্টেন্স হতে হলে অবশ্যই এটার একটা মিনিংফুল অর্থ থাকতে হবে। যেরকম এখানে এগুলাকে আমরা হচ্ছে একগুচ্ছ শব্দ হিসেবে বা একগুচ্ছ ওয়ার্ড হিসেবে চিহ্নিত করব। এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড। তো এখানে আমরা বলব ১ম এ এটা হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। এখানেও আছে একগুচ্ছ ওয়ার্ড। এখন এই ২ টাকে কি আমরা সেন্টেন্স বলতে পারবো কিনা? সেন্টেন্স আমরা কাদেরকে বলতে পারবো? যাদের মিনিংফুল অর্থ থাকবে তাদেরকে আমরা সেন্টেন্স বলবো। যেরকম সাকিব ইজ এ গুড প্লেয়ার। মানে হচ্ছে সাকিব, যদি আমরা মিনিংফুল অর্থ করি, সাকিব একজন ভালো প্লেয়ার। কিন্তু এটাকে যদি আমরা অর্থ করি তাহলে গুড মানে হচ্ছে ভালো। তারপর হচ্ছে সাকিব, প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড়। এ মানে হচ্ছে একজন এখানে, এবং ইজ মানে হচ্ছে হয়। এখানে কিন্তু কোনো মিনিংফুল অর্থ হয় নাই। তাই এটাকে আমরা হচ্ছে সেন্টেন্স বলব না, কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলব। তাহলে সেন্টেন্স হওয়ার ১ম শর্ত হচ্ছে এটার একটা মিনিংফুল অর্থ থাকতে হবে। তাহলে যদি আমরা পরিপূর্ণ সংজ্ঞা দেই, সেন্টেন্সের ২ বা ততোধিক শব্দ যদি মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, এর মানে হচ্ছে যদি একটা মিনিংফুল অর্থ দেয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে এই একগুচ্ছ শব্দকে আমরা বলব সেন্টেন্স। যেরকম এক্সাম্পল হিসেবে দেয়া আছে এখানে নেভার টেল এ লাই, মানে কখনো মিথ্যা বলো না। আর আছে হচ্ছে এখানে মার্চ অন, মানে হচ্ছে সামনে অগ্রসর হইতে বলা হচ্ছে। এখন অর্থের ভিত্তিতে আমরা এই সেন্টেন্সকে ৫ ভাগে ভাগ করতে পারি। অর্থের ভিত্তিতে, অথবা হচ্ছে এটাকে আমরা বলতে পারি সেন্স। অন দ্য বেসিস অফ সেন্স অর মিনিং। অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা সাধারণত ৫ ভাগে ভাগ করি। আবার আমরা স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে ৩ ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমত আমরা এখানে জানবো যে সেন্সের উপর ভিত্তি করে অথবা মিনিং এর উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা যে ৫ ভাগে ভাগ করতে পারি, সেই ৫ ভাগ নিয়ে আমরা মেইনলি আলোচনা করব এখানে। তো এখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু আমরা যদি স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে ভাগ করি তাহলে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম কম্পাউন্ড সেন্টেন্স এবং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা মেইনলি হচ্ছে এখন এই ৫ ধরনের সেন্টেন্স সম্পর্কে জানবো। তো প্রথমত আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসছে হচ্ছে অ্যাসার্ট শব্দ থেকে। অ্যাসার্ট, অ্যাসার্ট মানে কি? অ্যাসার্ট মানে হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু বলা। অ্যাসার্ট মানে হচ্ছে দৃঢ়ভাবে ভাবে কোনো কিছু বলা। বলা। এখান থেকে আমাদের আসছে হচ্ছে অ্যাসার্টিভ, মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এটার আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। বর্ণনামূলক বা হচ্ছে বিবৃতিমূলক। যেরকম হচ্ছে আমরা বলতে পারি ঢাকা ইজ এ বিগ সিটি, মানে ঢাকা একটা বড় শহর। বা দ্য ঈগল ইজ ফ্লাইং, মানে ঈগলটি উড়ছে। তো সাধারণ স্ট্রাকচার হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, এবং সবশেষে একটা ফুল স্টপ থাকবে। এখন অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে পার্থক্য কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। অবজেক্ট আর এক্সটেনশন কিন্তু এক না। অবজেক্ট ভার্সাস হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন যদি আমরা ভার্বকে কি বা কাকে এরকম দ্বারা কোয়েশ্চেন করি, আমরা যে আনসার পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন যে আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর এক্সটেনশন হচ্ছে আমরা যখন ভার্বকে কখন বা কোথায় এরকম কোয়েশ্চেন করব, হোয়েন বা হোয়ার এরকম দ্বারা কোয়েশ্চেন করব, তখন যে আনসারটা পাবো সেটাই হচ্ছে এক্সটেনশন। হচ্ছে আই ইট রাইস। এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখন এখানে টু স্কুল এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে এক্সটেনশন। এই টু স্কুল হচ্ছে এক্সটেনশন। এখন যদি আমি যে সংজ্ঞাটা বললাম যে আমরা কিভাবে অবজেক্ট এবং হচ্ছে এক্সটেনশন পাবো, যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যেরকম হচ্ছে আই ইট রাইস, আমি কি খাই, আমি ভাত খাই। এই কি দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আবার আমরা যখন হচ্ছে ভার্বকে
কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করব, যেরকম হচ্ছে আমি কোথায় যাই, আই গো টু স্কুল, টু স্কুল এখানে হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের মেইন অবজেক্টটা পাবো হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, আর এক্সটেনশন পাবো কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে, কোথায় দ্বারা প্রশ্ন করলে। এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এবং হচ্ছে হি ডাজ নট লাইক টি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। এখানে একটা আছে হা বোধক বাক্য, যেরকম সে স্কুলে যায়, আর একটা আছে না বোধক বাক্য, মানে সে চা পছন্দ করে না। তো এই হা এবং না এর উপর ভিত্তি করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ভাগ করি, অ্যাসার্টিভ আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ শব্দটা আসছে হচ্ছে এফার থেকে, এফার্ম, এফার্ম মানে হচ্ছে কোনো কিছু সত্য বলা বা পক্ষে কথা বলা। অ্যাফার্মেটিভ শব্দটা আসছে কোথা থেকে, এফার্ম থেকে, এ ফার, এফার্ম মানে হচ্ছে সত্য বলা, সত্য বলা, বা আমরা বলতে পারি যে কোনো কিছুর পক্ষে কথা বলা, পক্ষে কথা বলা, পক্ষে বলা, যেটাকে সাধারণ ভাষায় বলা যায় হাবুদক বাক্য। তাহলে এই এফার্ম, এফার্ম শব্দটা আসছে আবার ফার্ম থেকে। ফার্ম মানে হচ্ছে দৃঢ়, ফার্ম, এফার্ম শব্দটা আসছে হচ্ছে ফার্ম থেকে। ফার্ম মানে হচ্ছে দৃঢ়। এখান থেকে মেনলি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে দৃঢ়ভাবে বা সত্য কোনো কিছু বলা বা পক্ষে কথা বলা বা হা বোধক বাক্য যেটাকে বলি। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ যেটাকে বলি হা বোধক বাক্য, এবং হচ্ছে আরেকটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ শব্দটা আসছে হচ্ছে নেগেট থেকে, মানে কোনো কিছুকে নাকচ করা। তাহলে নেগেট শব্দটার উৎপত্তি হচ্ছে নেগেট থেকে, নেগেটিভ শব্দটার উৎপত্তি হচ্ছে নেগেট থেকে। নেগেট মানে হচ্ছে নাকচ করা, কোনো কিছুকে নাকচ করা, নাকচ করা। মেইনলি এখানে হচ্ছে না বোধক বাক্য থাকবে বা কোনো কিছুর বিপক্ষে কথা বলা হবে, এটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভের এক্সাম্পল। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। যেটা আমি হচ্ছে মেইনলি বললাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হবে বা হাবোদক উক্তি করা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেটা হচ্ছে যে বাক্য দ্বারা হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করা হবে বা নাবোধক কথা বলা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ সেখানে দেয়া আছে, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। উই জগ এভরি মর্নিং, মানে কি, মানে হচ্ছে আমরা প্রতিদিন সকালে দৌড়াই। আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে কি, হি হ্যাজ নো শার্ট, তার কোনো শার্ট নাই। দে ডো নট স্মোক, এখানে কিন্তু দুইটা বাক্য আছে। দে ডো নট স্মোক, তারা স্মোক করে না, তারা ধূমপান করে না। তো আশা করি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বোঝা গেছে। আমরা আলোচনা করব পরবর্তী আমাদের যে সেন্টেন্স, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তো ইন্টারোগেটিভ শব্দটা আসছে হচ্ছে মানে ইন্টারোগেট, এটাকে যদি আমরা মিনিং করি মানে হচ্ছে প্রশ্ন করা। ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করা, বা আমরা বলতে পারি হচ্ছে এটাকে জিজ্ঞাসাবাদ করা, বা জিজ্ঞাসাবাদ করা। ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা বা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা। তাহলে যে সেন্টেন্স দিয়ে আমরা হচ্ছে প্রশ্ন করি সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমাদের এটা স্ট্রাকচারটা কিরকম হবে, আমরা হচ্ছে মানে প্রশ্নবোধক সাধারণত হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু করি অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করি। তারপর হচ্ছে লাস্টে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটাই হচ্ছে মেইন ওয়ে, আমরা হচ্ছে এটা দেখলেই বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে লাস্টে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ইজ ইউর প্ল্যান, মানে তোমার পরিকল্পনা কি। তারপর হচ্ছে হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার দেয়ার, মানে কতদিন ধরে তুমি বাস করছো সেখানে। আর ইউ গোয়িং মাইমেসিং, তুমি কি মাইমেসিং যাচ্ছ। ওয়েন উইল ইউ গো, মানে কখন তুমি যাবে। তো এই প্রত্যেকটা বাক্য কি হচ্ছে, দেখো লাস্টে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। হয় ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে অথবা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে
সেন্টেন্সগুলো। তো স্ট্রাকচারটা এরকমই, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অথবা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে এবং লাস্টে একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো এভাবে মেইনলি হচ্ছে আমরা ইন্টারোগেটিভ শব্দ মানে সেন্টেন্সটা চিনতে পারবো। আর ইন্টারোগেট মানে কি? ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা বা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা। ওকে? তো আমরা চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্স, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা হচ্ছে সাধারণত কি বোঝায়? মানে কোনো আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, তারপর হচ্ছে সাবধানতা বা প্রস্তাব। এই ২ টা হচ্ছে মানে ম্যান্ডেটরি না, এইগুলার মধ্যেই পড়ে, বাট আমি আলাদা রাখলাম। বাট মেইনলি হচ্ছে আমি যদি বলি ইন্টারগেটিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বলতে পারি। তো এখানে এক্সাম্পল দেয়া আছে। প্রথমত হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখব। ২ ধরনের স্ট্রাকচার সাধারণত আমরা দেখতে পাই। ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। ইতিমধ্যে আমরা জানছি যে এক্সটেনশন আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি? তাহলে ভার্ব দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে। দেন হচ্ছে ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে লেট দিয়ে শুরু হবে, তারপর অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে এবং লাস্টে হচ্ছে একটা ফুল স্টপ থাকবে। তো ফুল স্টপটা কেন বারবার বলতেছি? কারণ হচ্ছে আমাদের ২ টা সেন্টেন্সের স্ট্রাকচারে কিন্তু লাস্টে হচ্ছে কি থাকবে? একটাতে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আরেকটাতে অনেক সময় এক্সক্লামেশন মার্ক থাকবে, অনেক সময় থাকবে না। সো এইজন্য হচ্ছে আমাদের ফুল স্টপটা মনে রাখতে হবে। তো দেখো, আদেশ মানে কমান্ড বা হচ্ছে অর্ডার করা হচ্ছে। যেরকম কমপ্লিট দ্য ওয়ার্ক বাই টুমরো, মানে কালকের মধ্যে তোমাকে হচ্ছে কি করতে হবে? কাজটা করতে হবে। মানে তোমাকে কাজটা সম্পন্ন করতে হবে। কালকের মধ্যেই তোমাকে কাজটা সম্পন্ন করতে হবে। মানে বলতেছে হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজ শেষ করো বাই টুমরো, আগামীকালের মধ্যে। তারপর হচ্ছে নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। যেরকম আনসার দ্য কোয়েশ্চেন ফলোইং দ্য ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন মেনে তোমাকে কি করতে হবে? কোয়েশ্চেনের আনসার করতে হবে। তারপর অনুরোধ বা হচ্ছে রিকোয়েস্ট অর্থে, যেরকম প্লিজ টেক ইট, দয়া করে এটা গ্রহণ করো। তারপর উপদেশ অর্থে, অ্যাডভাইস অর্থে, টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ, তোমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেও। পরবর্তীতে হচ্ছে নিষেধ বা ফরবিডেন্স অর্থে, ডোন্ট এভার টাচ মাই ফোন, মানে ফোনটি ধরতে নিষেধ করা হচ্ছে। তারপর হচ্ছে সাবধানতা অর্থে বা কশন অর্থে হচ্ছে বি কয়সাস, মানে হচ্ছে সচেতন হইতে বলা হচ্ছে। তারপর হচ্ছে প্রস্তাব বা প্রপোজাল অর্থে লেট আস গো ফরওয়ার্ড, চলো হাঁটতে যাই, এরকম অর্থে আর কি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা মেইনলি মনে রাখবো হচ্ছে আদেশ অর্থে ব্যবহার হবে, নির্দেশ অর্থে বা ইনস্ট্রাকশন অর্থে, অনুরোধ বা রিকোয়েস্ট অর্থে, উপদেশ বা অ্যাডভাইস অর্থে, নিষেধ বা ফরবিডেন্স অর্থে এবং সাবধানতা, কয়শন এবং হচ্ছে প্রস্তাব বা প্রপোজাল অর্থে সাধারণত এই ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হবে। যে সেন্টেন্স দ্বারা কোনো মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং হচ্ছে প্রার্থনা প্রকাশ করে তাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। সাধারণত হচ্ছে বাক্যটা শুরু হয় হচ্ছে মে দিয়ে শুরু হয় অথবা লং দিয়ে শুরু হয় সাধারণত, তবে হ্যাভ দিয়েও শুরু হইতে পারে, হ্যাভ দিয়েও শুরু হতে পারে। সাধারণত হচ্ছে মে অথবা লং দিয়ে শুরু হয়, যেরকম হচ্ছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, অথবা লং লং লিভ আওয়ার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক, অথবা আরেকটা সেন্টেন্স বলা যেতে পারে হচ্ছে হ্যাভ এ গুড ডে, গুড ডে। সো ৩ ভাবে শুরু হইতে পারে। সাধারণত হচ্ছে এই ৩ টা স্ট্রাকচারই থাকে, যে মে দিয়ে শুরু হয় অথবা লং দিয়ে শুরু হয় অথবা হ্যাভ দিয়ে শুরু হয়। এখানে দেয়া আছে মে, গঠন দেয়া আছে মে প্লাস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে একটা এবং হচ্ছে একটা ফুল স্টপ থাকবে। যেরকম সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? যে বাক্য দ্বারা হচ্ছে মনের আকস্মিক অনুভূতি বা আবেগ, অর্থাৎ মনের আকস্মিক রাগ প্রকাশ পেতে পারে, বিস্ময় বা ইচ্ছা, সুখ এবং হচ্ছে দুঃখ প্রকাশ পাবে। যেরকম ২ টা স্ট্রাকচার সাধারণত হচ্ছে এই সেন্টেন্সটা গঠিত হয়। যেরকম একটা হচ্ছে এখানে দেয়া আছে কি এলাস অথবা হুররা অথবা ওয়াও। এই যদি এই ৩ টা শব্দ থাকে তাহলে সাথে, সাথে এখানে এক্সক্লামেশন মার্ক হবে। আর যদি নেক্সট আরেকটা স্ট্রাকচার যেটা আছে, যেরকম হোয়াট বা হাউ দিয়ে শুরু হইলে তখন কিন্তু একদম শেষে এক্সক্লামেশন মার্ক থাকবে। তাহলে ১ম স্ট্রাকচারটাতে কি থাকবে? এলাস অথবা হচ্ছে হুররা অথবা ওয়াও। তারপর একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। তারপর হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেরকম ফুল স্টপ থাকে লাস্টে, এরকম হচ্ছে এই ক্ষেত্রেও ফুল স্টপ হবে লাস্টে। যেরকম হুররা উই হ্যাভ ওন দ্য গেম, মানে হচ্ছে হুররে আমরা ম্যাচ মানে খেলায় জয়ী হয়েছি, এরকম। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, মানে কি সুন্দর পাখি। এখানে কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়েছে, এজন্য এক্সক্লামেশন মার্কটা হবে শেষে। এরকম এখানে আবার হচ্ছে আহ, শুরু হয়েছে ও, মানে এখানে একটা আশ্চর্য প্রকাশ পেয়েছে, এই জন্য এক্সক্লামেশন মার্কটা হচ্ছে এখানে সাথে। আই হ্যাভ লস্ট মাই পেন, তারপর হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো লাস্টে হচ্ছে ফুল স্টপ। হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি।
এখানে কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়েছে, এজন্য এক্সক্লামেশন মার্কটা হচ্ছে শেষে। হাউ হট দ্য ডে ইজ। সো এক্ষেত্রেও কিন্তু এক্সক্লামেশন মার্কটা হচ্ছে শেষে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচার যেটা এটাতে বসছে। হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব এবং শেষে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। এবং লাস্টে একটা ভার্ব থাকবে এবং শেষে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। আর যদি এগুলা দিয়ে শুরু হয় তাহলে কিন্তু এক্সক্লামেশন মার্কটা হচ্ছে শুরুতে থাকবে। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। এবং সর্বশেষ আমাদের আছে হচ্ছে এই একদম সংক্ষেপে যদি এই সবগুলাকে যদি সামারি করি তাহলে কি পাওয়া যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবো কিভাবে? এখানে কিন্তু ২ বার দেয়া আছে। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক। তো সাধারণত হচ্ছে একটা ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণ একটা বক্তব্য থাকবে এবং হচ্ছে শেষে একটা ফুল স্টপ থাকবে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপর ইম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে ৩-৪ টা জিনিস যেরকম আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ এগুলা প্রকাশ পাবে এবং হচ্ছে ভার্বটা সাধারণত প্লিজ দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। তারপর অপটেটিভ সেন্টেন্স সাধারণত হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক আ কিছু বোঝাবে। সাধারণত মে দিয়ে অথবা লং দিয়ে শুরু হয়। মাঝে, মাঝে হচ্ছে হ্যাভ দিয়েও শুরু হতে পারে এবং সর্বশেষ আমরা দেখছি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা যেটাকে বলে আবেগসূচক বা বিষয়সূচক বাক্য। সেটা হচ্ছে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। অবশ্যই একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। সেটা আ শুরুর দিকেও থাকতে পারে অথবা হচ্ছে শেষেও থাকতে পারে। তো এখন আমরা হচ্ছে যেটা ১ম এ আলোচনা আ করা হইছে যে অবজেক্ট এবং হচ্ছে এক্সটেনশন এর মধ্যে পার্থক্যটা কি? এটা আবার এখানে বিস্তৃতভাবে দেয়া আছে। তাহলে আবার যদি আমি বলি অবজেক্টটা হচ্ছে কি? অবজেক্টটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াকে যদি আমরা হোয়াট বা হচ্ছে বা হোম কাকে, হোয়াট কি অথবা হোম কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তর পাবো তাই হচ্ছে অবজেক্ট। যেরকম এখানে দেয়া আছে হচ্ছে আই ইট রাইস, কি খাই? ভাত খাই। ভাত হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে এখানে রাইস পাওয়া যাচ্ছে। তাই হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট। আর এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ভার্বকে কোথায়, হোয়ার বা কখন দ্বারা বা হাউ কিভাবে বা হোয়াই কেন দ্বারা কোয়েশ্চেন করলে যে আনসার গুলা পাবো সেটাই হচ্ছে এক্সটেনশন। যেরকম এই গ্রামারের ভাষায় এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে উদাহরণ হচ্ছে আই গো টু স্কুল যদি বলি এখানে ভার্ব হচ্ছে গো যাই। প্রশ্ন যদি করি কি যাই তাহলে বা কাকে যাই বা কোনো উত্তর নেই। এজন্য এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। যদি কি বা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর থাকতো তাহলে কিন্তু অবজেক্ট থাকতো। যেহেতু নাই এজন্য আমরা যদি প্রশ্ন করি কোথায় যাই তাহলে গো টু স্কুল। তাহলে টু স্কুল এখানে কি টু স্কুল হচ্ছে এখানে একটা এক্সটেনশন। তো এটুকুই ছিল আমাদের সেন সেন্টেন্স। তো সেন্টেন্সকে আবার আরেকভাবে ভাগ করা যায়। মানে স্ট্রাকচারের উপর ভিত্তি করে ভাগ করা যায়। কমপ্লেক্স, কম্পাউন্ড এবং হচ্ছে সিম্পল এটা। তো দেখো এখন আমরা হচ্ছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে যে আমরা হচ্ছে মেইনলি ৩ ভাগে ভাগ করি সেই ৩ ভাগ নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে দেখো সেন্টেন্সের সংজ্ঞা দেয়া আছে। তো সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। এটা আমরা আগেও বলছি যেটা কি একটা মিনিংফুল অর্থ প্রকাশ করতে হবে। অবশ্যই একটা মিনিংফুল অর্থ প্রকাশ করতে হবে যে এক্সপ্রেস এ কমপ্লিট থট। তারপর দেখো দেয়ার আর 3 মেইন টাইপস। তাহলে এটা কি আমরা বলবো হচ্ছে অন দা বেসিস অফ স্ট্রাকচার। অন দা বেসিস অফ স্ট্রাকচার। স্ট্রাকচার। তো স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সেন্টেন্সকে মেইনলি হচ্ছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? একটা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? তো মেইনলি হচ্ছে সিম্পল সেন্টেন্সে কি থাকবে দেখো, একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে দেখো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো ক্লজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে ক্লজে। মেইনলি মনে রাখবা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, এখানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং হচ্ছে একটা মেইন ভার্ব যেটা একটা সম্পূর্ণ আইডিয়াকে প্রকাশ করবে। এটাকে একটা সম্পূর্ণ আইডিয়াকে প্রকাশ করবে। মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য। পূর্ণাঙ্গ বাক্য। মানে কমপ্লিট একটা সেন্সকে প্রকাশ করবে বা কমপ্লিট একটা আইডিয়াকে প্রকাশ করবে এখানে। তো দেখো উদাহরণ দেয়া আছে হচ্ছে শি রিডস বুকস, দ্য ডগ বার্ক লাউডলি, আই লাইক কফি। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি একটা মিনিংফুল সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তো এটি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে তাহলে কি থাকবে? একটা মেইন ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এটাই। আর ক্লোজ নিয়ে তো আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। দেখো এটা হচ্ছে একটা মেইন আইডিয়াকে প্রকাশ করে। সিম্পল সেন্টেন্সে মেইন জিনিসটা হচ্ছে একটা মেইন আইডিয়াকে এখানে প্রকাশ করা হবে। এখানে হচ্ছে একটা
মেইন আইডিয়াকে প্রকাশ করবে। দেখো এটা একটা মেইন আইডিয়াকে প্রকাশ করবে, এটা আমরা হচ্ছে মনে রাখতে হবে এখান থেকে। তো এখন আমরা হচ্ছে দেখবো কম্পাউন্ড সেন্টেন্স। তো এখন আমরা দেখবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। তো এখানে মেইনলি হচ্ছে দুইটা সম্পূর্ণ বাক্য থাকবে, দুইটা সম্পূর্ণ বাক্য থাকবে, সম্পূর্ণ বাক্য থাকবে দুইটা, সম্পূর্ণ বাক্য থাকবে কয়টা, হচ্ছে দুইটি। এরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো এই যে এইগুলো দ্বারা হচ্ছে সাধারণত হচ্ছে এরা যুক্ত থাকবে। তাহলে যে বাক্যে দুই বা ততোধিক স্বাধীন ক্লোজ থাকে, স্বাধীন ক্লোজ মানে হচ্ছে সম্পূর্ণ বাক্য, এরা নিজেরাই হচ্ছে সম্পূর্ণ বাক্য। যেরকম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ বাক্য থাকে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটাই কি থাকবে, সম্পূর্ণ বাক্য থাকবে। মানে দুইটারই মানে মিনিংফুল অর্থ থাকবে, একটা নির্দিষ্ট ধারণা মানে এটাকে মানে প্রকাশ করবে। তো এরা হচ্ছে কি কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এখানে যুক্ত থাকবে, যেরকম হচ্ছে এখানে দেয়া আছে এন্ড, বাট, অর, সো, এগুলো হচ্ছে তারা যুক্ত থাকবে। আরো কিছু কনজাংশন আছে, যেরকম হচ্ছে দেয়ারফর, ইট, ইট, দেয়ারফর, তারপর হচ্ছে এখানে বলতে পারি আমরা হচ্ছে হিন্স, এগুলো দ্বারা হচ্ছে এরা যুক্ত থাকবে। তারপর হচ্ছে ইট, এটা ইট তো বললামই। তো এগুলো দ্বারা হচ্ছে এরা সাধারণত যুক্ত থাকবে, এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, শি রিডস বুক, সে বই পড়ে, এন্ড শি রাইট স্টোরিজ, এবং সে গল্প লেখে। তো আমরা হচ্ছে আরো অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম হচ্ছে আই ফরবিট হিম, আই ফরবিট হিম, মানে কি, মানে হচ্ছে আমি নিষেধ করেছিলাম তাকে, বাট কিন্তু হি ডিড নট পে অ্যাটেনশন টু মি, অ্যাটেনশন, অ্যাটেনশন টু মি, মানে হচ্ছে কিন্তু সে মনোযোগ দেয়নি আমার প্রতি। আই ফরবিট হিম, আমি তাকে নিষেধ করেছিলাম, বাট হি ডিড নট পে অ্যাটেনশন টু মি, সে আমার কথায় মনোযোগ দেয়নি বা আমার প্রতি সে মনোযোগ দেয়নি। তো এখানে কি হচ্ছে, বার দ্বারা যুক্ত হয়েছে। তো মেইনলি হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, একটা ভাব প্রকাশ করবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে, দুইটা বাক্য থাকবে, দুইটা সম্পূর্ণ বাক্য থাকবে, এবং হচ্ছে এরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, যেরকম হচ্ছে এগুলা এন্ড, বাট, অর, সো, ইট, দেয়ারফর, নট বা অর দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? তো এগুলা দ্বারা যুক্ত থাকবে, হিন্স দ্বারা যুক্ত থাকবে। এক্সাম্পল আমরা দেখলাম। তো এই ছিল হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। তো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে বাংলা ভাষায় হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য। তো এখানে মেইনলি হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য থাকবে আর একটা অসম্পূর্ণ বাক্য থাকবে, যেরকম হচ্ছে একটি স্বাধীন ক্লোজ। তো ক্লোজ নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা জাস্ট মনে রাখবো যে এখানে একটা স্বাধীন বাক্য থাকবে এবং হচ্ছে একটা অধীন বাক্য থাকবে, যেটাকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজ কি, ফ্রেজ কি, এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একটা হচ্ছে একটা হচ্ছে কি থাকবে, ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। মানে একটা সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ বাক্য, বাক্য প্লাস হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ বাক্য। এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হবে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি টায়ার্ড ছিলাম। এখানে দেখো, আই ওয়েন্ট হোম, এটা একটা বাক্য, আমি বাড়ি গিয়েছিলাম, এটা কিন্তু হচ্ছে একটা এটা কি বলতে পারি আমরা, হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন বিকজ আই ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না, এটা হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য। বিকজ কারণ আমি ক্লান্ত ছিলাম, কি কারণে আমি ক্লান্ত ছিলাম এখানে কিন্তু বলা নাই, এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য। তাহলে একটা সম্পূর্ণ বাক্য এবং হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য মিলে কি হয়, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের এই অংশটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বা সিম্পল পার্ট। আর এটা হচ্ছে একটা
মানে অসম্পূর্ণ বাক্য। তো আমরা যদি হচ্ছে আরো কিছু এক্সাম্পল দেখি, আই স্কল্ডেড হিম, আমি তাকে বকেছিলাম। এটা কিন্তু একটা সিম্পল বাক্য। তারপরে যদি আমি বলি হচ্ছে এস হি ডিড দিস, যেহেতু সে এটা করেছিল, তাহলে কিন্তু এটা কি, এটা হচ্ছে একটা সিম্পল বাক্য আর এটা হচ্ছে একটা অসম্পূর্ণ বাক্য। মানে এস হি ডিড দিস, যেহেতু সে করেছিল এটি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না। তাহলে এটা কি, এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য আর এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য। তো এটার পরিবর্তে আমি যদি বলি এস হি স্টোল, যেহেতু সে চুরি করেছিল, বা আমি যদি বলি হি লাইড, এস হি লাইড, যেহেতু সে মিথ্যা কথা বলেছিল, এগুলো বলে আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারি। আরো অনেক সেন্টেন্স তৈরি করা যায়। মেইনলি হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স থাকবে আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য থাকবে। এই দুটো মিলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গড়তে হবে। আর যদি হচ্ছে আমরা বলি ক্লজ নিয়ে, তো পরবর্তী আমরা আলোচনা করব। সবশেষে আমরা হচ্ছে সামারি করব। তো সহজে কিভাবে আমরা মনে রাখবো, বা এক কথায় যদি বলি যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটি সম্পূর্ণ মানে একটি পূর্ণ ভাব প্রকাশ করবে একটি বাক্য থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি পূর্ণ ভাব প্রকাশ করা বাক্য থাকবে এবং হচ্ছে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে একটি পূর্ণ ভাব থাকবে আর একটা হচ্ছে অপূর্ণ ভাব থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা আবার বলতে পারি একটা হচ্ছে সম্পূর্ণ বাক্য অথবা একটি সম্পূর্ণ বাক্য আর একটি অসম্পূর্ণ বাক্য থাকবে। তো এক্সাম্পল হিসেবে এখানে আমরা দেয়া আছে যে সিন্স, মানে সরি, সিম্পল সেন্টেন্স হচ্ছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট এন্ড মাই ব্রাদার ইজ এ টিচার, আমি একজন ছাত্র এবং আমার ভাই হচ্ছে একজন শিক্ষক। এটা কিন্তু দুইটাই সম্পূর্ণ বাক্য। যদি আমি হচ্ছে এন্ডটা বাদ দিই তাহলে কি, মাই ব্রাদার ইজ এ টিচার, এটা একটা সম্পূর্ণ বাক্য। আই এম এ স্টুডেন্ট, এটা একটা সম্পূর্ণ বাক্য। তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বিকজ আই ওয়ান্ট টু লার্ন। এই বিকজ আই ওয়ান্ট টু লার্ন মানে কারণ আমি শিখতে চাই। কারণ আমি শিখতে চাই, এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না। কি কারণ, এটা কিন্তু বলা নেই। এজন্য হচ্ছে এটা হচ্ছে একটা মানে অসম্পূর্ণ বাক্য আর এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। তো এটুকুই ছিল আমাদের সেন্টেন্স চ্যাপ্টারটা। আশা করি এই সেন্টেন্স নিয়ে আর কখনো কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমাদেরকে বুঝতে।